আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের এই ভিডিওটাতে স্বাগতম। এটা তোমাদের জানো যে রেগুলার ভিডিওগুলোর মতো একটা ক্লাস রিলেটেড ভিডিও না। এটা মূলত তোমরা যারা দেখতে আসছো তারা মেক্সিমাম অডিয়েন্সই তোমাদের সিলেবাস এখন পর্যন্ত শেষ করতে পারো নাই, নতুবা এই ভিডিওটা তুমি দেখতে আসতে না। তার মানে তোমার কোথাও ভুল আছে দেখেই তুমি এখন পর্যন্ত সিলেবাসটা তোমার শেষ করতে পারো নাই। সো এখন আমি তোমাকে সামনে গাইডলাইন্সগুলো দিব যে তুমি কিভাবে তোমার সিলেবাসটাকে আগায় নিতে পারবা বা তুমি কিভাবে তোমার সিলেবাসটাকে শেষ করতে পারবা, সেই সকল জিনিসগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। তো তার আগে বলে রাখি, আমি হচ্ছি তোমাদের রাগিব ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটে, অ্যান্ড আমি তোমাদের প্রায় 10টার মতো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। আমি হচ্ছে HSC 24 ক্যান্ডিডেট ছিলাম। তো চলো আমরা শুরু করি। তার আগে আমি যে কথাটা বললাম যে সিলেবাস এখনো তোমাদের যদি শেষ না হয়ে থাকে তাহলে তোমাদের করণীয়টা কি, ঠিক আছে? তো এখন দেখো, এই সিলেবাস শেষ হয় নাই এরকম সিনারিও হতে পারে তিন ধরনের। একটা হচ্ছে এমন স্টুডেন্টস দেখা যাবে যাদের 50%ও সিলেবাস শেষ হয় নাই, এমন দেখা যাবে যাদের 80% সিলেবাস শেষ হয়ে গেছে, আবার এমনও দেখা যাবে যাদের 90% শেষ হয়েছে কিন্তু দু একটা টপিকে অসুবিধা বা কিভাবে জিনিসপাতিগুলো গুছাইতে পারতেছে না। অথবা এরকম হতে পারে যে সে আসলে গুছানোর চেষ্টা করতেছে, এত বেশি ইনফরমেশন যে সে আসলে মাথায় রাখতে পারতেছে না। তো সবার আসলে নিজস্ব কিছু প্রবলেমস থাকেই। তো আমি সবগুলো নিয়েই কথাবার্তা বলবো। তো তোমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে কি জানো, তোমাদেরকে আমি যদি এখন জিজ্ঞাসা করি এই মুহূর্তে যে তোমার কত পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে, তুমি সেটা আসলে একুরেটলি আমাকে বলতে পারবা না। ইভেন তোমাকে যদি আমি বলি, ধরে নাও আমি তোমাকে র্যান্ডমলি কোশ্চেনটা করলাম, তুমি দেখবা যে হঠাৎ করে কমেন্ট করলা যে আমার ভাইয়া 20% সিলেবাস শেষ হয়েছে। দ্যাট ডাজেন্ট মিন যে তোমার আসলে 20% সিলেবাস শেষ হয়েছে। তুমি যদি এটা ভালো মতো বিশ্লেষণ করো তাহলে দেখা যাবে যে তোমার 20%-এর বেশি হতে পারে বা কম হতে পারে। এই জন্য একুরেটলি তোমার অ্যান্সারটা পাওয়ার জন্য আমি তোমাদের এই ব্যাপারটাকে আরো সহজ করে দেওয়ার জন্য একটা ওয়েব লঞ্চ করছি। তুমি চাইলে সেটার এক্সেস নিয়ে দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব। আর যারা আমার সাথে অ্যাড ছিলা বা আমার সাথে আগে থেকে আমার ফলোয়ার্স, তো তারা তো জানোই, বা আমার আগে থেকেই যারা অডিয়েন্স, তোমরা এই জিনিসগুলো অলরেডি ইউজ করছো আমি জানি। তো চলো আমি তোমাদেরকে একটু আমার সেই জিনিসটা একটু তোমাদেরকে দেখায় আসি। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তুমি পরবর্তীতে তোমরা গিয়ে দেখে ফেলতে পারো। দেখো, তোমরা যদি ওই লিঙ্কটা ক্লিক করো তাহলে তোমাদের সিলেবাস কতদূর নামে এরকম একটা ওয়েব অ্যাপ খুলে আসবে। তো এইটা দিয়ে আসলে তুমি কি করতে পারবে, এটা দিয়ে আসলে তুমি তোমার সিলেবাসটা কতখানি শেষ হয়েছে সেটা তুমি খুব সহজেই বুঝতে পারবা। ধরে নাও যে আমার সিলেবাস এটা এটা পুরোটাই শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করে বানানো এই ওয়েবটা। ফুল সিলেবাসের জন্য একটা আছে, সেটাও আমি তোমাদেরকে না হয় দিয়ে দিব, ঠিক আছে? তো দেখো এখানে সিলেবাস কতদূর, এই ওয়েবটাকে অন করলে এরকম একটা ইন্টারফেস পাবা, যেখানে তোমাকে ফিজিক্সের ফার্স্ট পেপারে এরকম অনেকগুলো অধ্যায়গুলো যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে সেই অধ্যায়গুলো তোমাকে এখানে দেওয়া হবে এবং তুমি এগুলোতে টিক করবা। জাস্ট ধরো যে আমি ভেক্টরটা টিক করলাম, মনে করো আমার 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, ফিজিক্স সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার শেষ হয়েছে, কেমিস্ট্রি মনে করো 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে মনে করো 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, অ্যান্ড ম্যাথের মনে করো একটা দুইটা তিনটা তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে, অ্যান্ড ম্যাথ সেকেন্ড পেপারে মনে করো একটা চ্যাপ্টার শেষ হয়েছে। এখন তুমি যদি ক্লিক প্রোগ্রেসে ক্লিক করো বা চেক প্রোগ্রেসে ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা যে তোমার আসলে সিলেবাসটা কতখানি শেষ হয়েছে, ঠিক আছে? এবং এখানে দেখাচ্ছে, প্রথমে দেখো তোমার ওই সাবজেক্টের পার্টিকুলার সাবজেক্টটা কতখানি শেষ হয়েছে সেটাও তোমাকে দেখাবে, অ্যান্ড ওভারঅল তোমার কতখানি শেষ হয়েছে সেটাও তোমাকে দেখাবে। অ্যান্ড দেখো তোমার ওভারঅল এই তিনটা সাবজেক্টের সিলেবাসের 100%-এর মধ্যে 32% তুমি শেষ করতে পারছো। তো তোমার কাজ হবে প্রথমে এই ওয়েবটাতে যাবা, গিয়ে তুমি তোমার বর্তমান পজিশনটা চেক করবা। বর্তমান পজিশনটা চেক করার পর আমার ভিডিওটা কন্টিনিউ করবা। দেখো আমি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে প্রতিটা মানুষের আলাদা আলাদা সিনারিওতে থাকা মানুষদেরকে নিয়ে কথাবার্তা বলবো। মূলত আমি তিনটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে যাদের সিলেবাস এখনো 50%-এর মতোও শেষ হয় নাই তাদেরকে নিয়ে, যাদের 50% থেকে 60% বা 70%-এর মতো শেষ হয়েছে, এবং যাদের 80 থেকে 90% শেষ হয়েছে। তো এরকম আমি তিনটা সিনারিওতে ভাগ করে তোমাদেরকে এখন এই সামনে তোমাদের করণীয়টা কি সেটা এখন এক্সপ্লেন করব। তো চলো আমরা শুরু করতেছি। ফার্স্টে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি নিজের জন্য, নিজের এই পজিশনটার জন্য তুমি নিজেই দায়ী। এখন মনে করো যে স্টুডেন্টরা মনে করো তোমার 12 মাস ধরে সিলেবাসটা শেষ করলো, তুমি সেই সিলেবাসটা কখনোই 3 মাসের মধ্যে শেষ করতে পারবা না। যেহেতু তোমার সামনে, তুমি যদি খেয়াল করে দেখো এই মুহূর্তে যখন তুমি ভিডিওটা দেখতেছো হয়তো বা তোমার সামনে 3 মাসও সময় নাই, অথবা দেখা যেতে পারে তোমার হাতের মধ্যে একটু বেশি সময় আছে। তো আমি ধরে নিলাম যে তোমার হাতের মধ্যে অ্যারাউন্ড 3 মাসের মতো সময় আছে। তো এখন তো 3 মাসের মধ্যে তোমাকে একটা সুন্দর একটা কামব্যাক দিতে হবে। কি কামব্যাক? দেখো, আমি এখন তোমাকে বলবো না যে তুমি অ্যাডমিশনের মধ্যে ভালো করবা কি খারাপ করবা। এখন তোমাকে আমি বলবো না যে তুমি একদম বেসিক সহকারে শেষ করে ফেলো। আমি যদি এইভাবে বলি না তাহলে এটা তোমার প্রতি অবিচার করা হবে। কারণ দেখো, একটা স্টুডেন্ট সে 12 মাস ধরে পড়াশোনা করে সে সিলেবাসটা শেষ করতেছে, তুমি সেই সিলেবাসটা কখনোই 3 মাসে শেষ করতে পারবা না।
ঠিক আছে, তোমার একটা ব্যাচমেটই এই কাজটা করছে কিন্তু তুমি সেটা করতে পারতেছো না। দ্যাট মিনস তোমাকে বুঝতে হবে যে তোমার এখানে একটা জড়তা আছে, এটা তুমি এখনই মেনে নাও যে না আমার একটা জড়তা আছে, আমি এটা শেষ করতে পারবো না। সো তোমার অ্যাপ্রোচটা হইতে হবে ভিন্ন এবং স্মার্ট। না হলে তুমি দেখবা তুমি এইচএসসি তো মারা খেয়ে গেছো, অ্যান্ড অ্যাডমিশনে তো ডেফিনেটলি একটা মারা খাইতেই হবে। তো এখন তুমি এই পর্যায় থেকে উঠতে পারবে কিভাবে, আমি সেটা নিয়ে কথাবার্তা বলবো। তোমার হাতে ধরে নাও অ্যারাউন্ড 3 মাস সময় আছে, যখন তুমি ভিডিওটা দেখতেছো আমি সেই মুহূর্ত থেকে যদি ধরে নাও তোমার হাতের মধ্যে 3 মাস সময় আছে, ঠিক আছে? 3 মাস মানে কয়দিন? 90 দিন। ওকে, তো এখন দেখো এই করণীয়টা বলার আগে আমি তোমাদেরকে একটু সিনারিওতে ভাগ করে ফেলি। দেখো যাদের সিলেবাস 50%ও হয় নাই বা 50%-এর নিচে, যাদের 50 থেকে 60% সিলেবাস আছে, এবং যাদের মনে করো 80 থেকে 90%, 90%-এর মতো সিলেবাস শেষ হয়েছে, ঠিক আছে? এই 60% ধরে নাও বা 70% ধরে নাও, তো একটা ধরে নাও আর কি, অসুবিধা নেই। তো এখন দেখো এই যে 3টা সিনারিও আমি করলাম, এই 3টা সিনারিওর যে স্টুডেন্টগুলো তাদের জন্য কি কি অ্যাপ্রোচগুলো হবে সেগুলো নিয়ে আমি এখন কথাবার্তা বলবো। তার আগে সবচেয়ে হতভাগাটাকে নিয়ে কথাবার্তা বলি, যেটা হচ্ছে তোমার 50%। আমি শিওর এরা হচ্ছে ফার্স্ট ইয়ারটা পুরোটাই গ্যাপ দিছে, কারণ এরা গ্যাপ না দিলে এদের সিলেবাস 50%ও হবে না, এরকম পাওয়া যাবে না, এটা দুষ্কর। যদিও এখন করে ফেলছো, সুতরাং তোমাদেরকে তো রিগ্রেটটা করতেই হবে। এখন প্রায়শ্চিত্ত না করলে পরবর্তীতে এইচএসসিতে ভালো করতে পারবা না। এখন এইচএসসিতে ভালো করার জন্য অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? তুমি স্মার্ট ওয়ার্ক করেও কিন্তু এইচএসসিতে ভালো করতে পারবে। আমি অ্যাডমিশন নিয়ে এখন কথাবার্তাই বলতেছি না। তুমি যাদের পজিশন 50%-এর নিচে আছে তারা অ্যাডমিশন নিয়ে এখন ভাববা না, ডেফিনেটলি ভাববা না। তুমি যদি এখন অ্যাডমিশন নিয়ে ভাবো, তোমার ইহকালও যাবে পরকালও যাবে। এর মানে আমি কি বুঝাচ্ছি? এর মানে বুঝাচ্ছি তুমি এইচএসসিতেও ভালো করতে পারবে না, অ্যান্ড তোমার হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশনটা তো একটা বড় বিশাল মারা খাওয়া লাগবে। তো এখন তোমার অ্যাপ্রোচ হবে স্মার্টলি, ঠিক আছে? এখন তুমি স্মার্টলি অ্যাপ্রোচ নিবা, স্মার্টলি। এখন আমি স্মার্টলি বলতে কি বুঝাচ্ছি, স্মার্টলি বলতে আমি বুঝাচ্ছি তুমি এখন যেভাবে পড়তেছো এভাবে পড়লে হবে না। ধরো তুমি কি করতেছো, নর্মাল একটা টপার স্টুডেন্ট যেভাবে পড়তেছে একদম সবকিছু লাইন বাই লাইন, তুমি যদি এভাবে পড়তে থাকো তুমি শেষ করতে পারবা না। ডেফিনেটলি আরো তোমার মাথার মধ্যেই কিছু থাকবে না, অ্যান্ড ডেফিনেটলি আমি লিখে দিতে পারবো তোমার এ প্লাসও আসবে না। এইচএসসিতে আমাদের সবার প্রাইম টার্গেট থাকে যে আমাকে একটা এ প্লাস পাইতে হবে, তাই না? এটা আমাদের সবার প্রাইম টার্গেট থাকে। কারণ কি? কারণ হচ্ছে এ প্লাস পেলে আমি অনেকগুলো বেনিফিট পাবো। কোথায় বেনিফিট পাবো? অ্যাডমিশন ফেজটাতে। অ্যান্ড মানুষও আমাকে বলবে যে না ঠিক আছে, আমি এ প্লাস পাইছি, মানুষও আর তোমাকে নিন্দা করতে পারবে না। অ্যান্ড অনেকের ইচ্ছা থাকে যে আমি প্রাইভেটে ভর্তি হবো, সুতরাং আমার এ প্লাসটা হলেই হয়েছে। তো এরকম অনেকের অনেক ধরনের ইন্টেনশন থাকে কিন্তু, ঠিক আছে? তো এইচএসসিতে মূলত আমাদের প্রধান ফোকাসটা থাকে এ প্লাস পাইতে হবে। তো এ প্লাস পাওয়ার জন্য তো আমাকে আর সব সাবজেক্টে মনে করো ফুললি এ প্লাস পাইতে লাগতেছে না। আমার সাবজেক্টগুলো, ধরো তোমার যদি 4 সাবজেক্টে তুমি এ প্লাস পাও, তাহলে তুমি যদি 3টা সাবজেক্টে এও পাও তারপরেও তোমার এ প্লাস চলে আসতেছে। সুতরাং তুমি কিন্তু এখানে স্মার্টলি ওয়ার্ক করতে পারবা। তোমার দেখবে ইন টোটাল সাবজেক্ট আছে 7টা, ঠিক আছে? ইন টোটাল সাবজেক্ট আছে 7টা। 7টা সাবজেক্টের মধ্যে তোমাকে পাইতে হবে 4টাতে এ প্লাস, 4টাতে এ প্লাস। এবং তুমি যদি তিনটাতে তুমি যদি এ পাও তারপরে তোমার কিন্তু ওভারঅল যে জিপিএটা সেটা কিন্তু এ প্লাসই আসবে। আমার কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো তোমার স্মার্ট ওয়ার্কটা কিভাবে কাজ করতেছে। তোমার টার্গেট থাকবে আমি যে কোনো 4টা সাবজেক্ট, সেটা হতে পারে ইংলিশ, হতে পারে বাংলা, হতে পারে আইসিটি, ঠিক আছে? ইংলিশ, বাংলা, আইসিটি। দেখো এই তিনটা সাবজেক্ট কিন্তু অনেক ইজিয়ার, তাই না? এই তিনটা সাবজেক্ট কিন্তু অনেক ইজিয়ার। এই তিনটা সাবজেক্টে তুমি চাইলে যাদের শুধুমাত্র এ প্লাসটা দরকার, আমি অ্যাডমিশন নিয়ে কথা বলতেছি না কিন্তু, আগেই বললাম যাদের 50%-এর নিচে আসো, যাদের শুধুমাত্র এ প্লাসটা দরকার, তারা ফোকাস করবে এই 3টা সাবজেক্টে, ইংলিশ, বাংলা, আইসিটি। এবং এখন আরেকটা যে সাবজেক্টে ফোকাস করবে সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট, ঠিক আছে? তার মানে দেখো তোমার 4টা সাবজেক্ট হয়ে গেল, তো এই 4টা সাবজেক্টে তুমি যদি এ প্লাস এনশিওর করতে পারো, অ্যান্ড বাকি যে সাবজেক্টগুলো পড়ে থাকে, বাকি যে 3টা সাবজেক্ট পড়ে থাকে, এই 3টা সাবজেক্টে তোমার এ এনশিওর করতে হবে, তাহলেই তুমি দেখো এ প্লাস পাই যাবা। দেখছো কত ইজি? এখন দেখো এ প্লাস পাওয়াটা তোমার যদি মূল লক্ষ্য হয়ে থাকে, বা তোমার যদি শুধুমাত্র এ প্লাসটাই দরকার হয়ে থাকে, তাহলে এই অ্যাপ্রোচটা তোমার জন্য ডেফিনেটলি ওয়ার্ক করবে। তোমার এখন প্রাইম টার্গেট হবে বাংলা, ইংরেজি, আইসিটি, আর ফোর্থ যে বিষয়টা আছে তোমার, বা ফোর্থ সাবজেক্ট যেটা আছে, সেটা তুমি একদম ছিঁড়ে ফেলো। এই 4টা সাবজেক্ট তুমি যদি আমাকে গ্যারান্টি দিতে পারো যে না আমার এটাতে এ প্লাস আসবে এবং বাকি 3টাতে আমি এ আনতে পারবো, তাহলে তোমার এ প্লাসটা সিকিউর হয়ে যাবে, তুমি এ প্লাসের জন্য মনোনীত হয়ে যাবে, মানে তোমার এ প্লাস কেউ মিস করতে পারবে না। এখন এটা করলে কিন্তু তোমার অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজেস হবে, যেগুলো তুমি পরবর্তীতে বুঝতে পারবা। আমি তারপরে তোমাকে বলি, দেখো অ্যাডমিশনে তুমি একটা বড় সড়ো মারা খাইতে যাবা,
কারণ কি, কারণ হচ্ছে যখন তুমি অ্যাডমিশনে যাবা তখন তো তোমার আর 4 সাবজেক্ট, বা তুমি তো এই এইচএসসি তে গাফিলতি করে আসছো, তোমার এই সাবজেক্টগুলোতে এ আছে, তো ডেফিনেটলি তুমি প্রথমে ইঞ্জিনিয়ারিং যে এক্সামগুলো আছে সেগুলো দিতে পারবা না, প্রথমে তুমি এখান থেকে বাদ হয়ে যাবা। ঠিক আছে, এরপরে এরপরে যে তুমি মারাটা খাবা, সেই মারাটা হইতেছে তোমার বেসিক দুর্বল, তুমি এত এত মানুষের সাথে লড়ে কুল পাবা না। তো তোমার এখানে আরেকটা মারা, মানে অনেক বড় মারা খাইতে হবে। ঠিক আছে, এখন এই মারাটার জন্য দায়ী কে? এই মারাটার জন্য দায়ী কিন্তু তুমি। তো এখন 3 মাসের মধ্যে তুমি তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারো। তার মধ্যে আমি তোমাকে একটা ওয়ার্ড বললাম যে তুমি এইভাবে ফলো করতে পারো, যদি শুধুমাত্রই তোমার এ প্লাস পাওয়া টার্গেট হয়ে থাকে। এখন যদি তোমার মনে হয় যে না ভাইয়া আমি এ প্লাসও পেতে চাই, আমার বাসার অত ফাইন্যান্সিয়াল কন্ডিশনও ভালো না, আমাকে একটা প্রাইভেট বা প্রাইভেটে আমাকে পড়াইতে পারবে না, আমাকে পাবলিকই পড়তে হবে, এরকম যদি তোমার কন্ডিশন হয়ে থাকে, তাহলে তোমার জন্য সেকেন্ড অপশন। দেখো, তোমরা যারা এই প্ল্যানটা, আমার এই প্ল্যানটা শোনার পর তোমরা যারা এই প্ল্যানটা অ্যাপ্লাই করতে যাবা, তাদের ক্ষেত্রে তোমাকে আমি বলবো তোমরা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দিবা না। ঠিক আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দিবা না। কোথায়? অ্যাডমিশন ফেজে গিয়ে তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ডেফিনেটলি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই এক্সাম দাও, তাহলে তোমরা খুব একটা ভালো পজিশন করতে পারবে না, অনেক বেশি সাফার করতে হবে। দেখা যাবে শেষমেশ তোমাকে সেকেন্ড টাইমে যেতে হচ্ছে। তো এরকম অনেক কষ্ট করতে হবে। তো এখন কি করতে পারবা? তুমি তোমার বিভাগটা পরিবর্তন করবা। যদি তোমার একান্তই পাবলিকে পড়তে ইচ্ছা হয়, কি করবা? বিভাগটা পরিবর্তন করবা। তুমি ডিরেক্ট বিজ্ঞান থেকে মানবিকে চলে যাবা, বা বিজ্ঞান থেকে কমার্সে চলে যাবা। সেক্ষেত্রে তোমার পরীক্ষার জন্য পড়তে হবে ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান। ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান। অলরেডি দেখো তুমি বাংলা ইংরেজি খুব ভালো মতো এইচএসসিতে পড়ে রাখতেছো, আর যে সাধারণ জ্ঞানটা ভালো মতো পড়বা, তুমি সুন্দর মতো একটা সিট সিকিউর করে আসতে পারবা। বুঝতে পারছো? যারা এই অ্যাপ্রোচটা এইচএসসিতে ফলো করবে, তাদের জন্য অ্যাডমিশনের বেস্ট অ্যাপ্রোচ হবে এটা, যে বিভাগ পরিবর্তন। কারণ দেখো ভাইয়া, তুমি অলরেডি এইচএসসিতে গাফিলাতি করছো, গাফিলাতি করে তুমি অ্যাডমিশনে খুব ভালো একটা কিছু করতে পারবে না। সো দ্যাট মিনস তোমাকে অবশ্যই কি করতে হবে? অ্যাডমিশনে একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। তুমি সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করো, প্রতিটা ইউনিভার্সিটি তোমাকে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা সিট বরাদ্দ রাখে। সায়েন্স থেকে কেউ যদি কমার্সে যেতে চায় যেতে পারবে, সে যদি কলা যেতে চায় কলাতে আর কি, সেখানেও যেতে পারবে। তো তুমি চাইলে আর্টসেও যেতে পারো, তুমি চাইলে কমার্সেও যেতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো এই জন্যই বললাম যে বিভাগ পরিবর্তন করে এক্সামগুলো দিবা। তো তুমি যদি বিভাগ পরিবর্তন করে এক্সাম দাও, আমি যতদূর জানি ঢাকা ইউনিভার্সিটিতে 900টা সিট আছে বিভাগ পরিবর্তন করে এক্সাম দেওয়ার কারণে। আর দেখো, তুমি অলরেডি কিন্তু ইংলিশ, বাংলা খুব ভালো মতো এইচএসসিতেই পড়ে ফেলছো। যা সাধারণ জ্ঞানটা পড়বা, সুন্দর মতো এক্সাম দিবা, একটা সিট তুমি এনশিওর করে আসতে পারবা, এটা আমি আশাবাদী। ঠিক আছে, তার মানে দেখো তোমার অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গেল। তোমার এইচএসসির যে আমি স্ট্র্যাটেজিটা দিলাম, এটার সাথে দেখো অ্যাডমিশন স্ট্র্যাটেজিটাও তুমি খুব সহজে অ্যাপ্লাই করতে পারতেছো। এটা কাদের জন্য? যাদের কেবলমাত্র একটা এ প্লাস দরকার এইচএসসিতে, এবং যাদের সিলেবাস 50%-এরও নিচে। ঠিক আছে, এখন দেখো আরো বেশ কয়েকটা কথা আছে। ঠিক আছে, আরো বেশ কয়েকটা কথা আছে। এখন দেখো, তোমার তো এই যে বাকি যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্টে তো তোমার এ দরকার অন্তত, তাই না? এ তুমি কিভাবে এনশিওর করবা? এই জন্য আমি তোমাদেরকে এখন যদি বলি, তোমার এমনি সিলেবাস 50%-এর নিচে আছে, মানে তুমি একদম বিলো অ্যাভারেজ একটা স্টুডেন্ট, মানে তুমি অ্যাভারেজেরও নিচের একটা স্টুডেন্ট। তো তোমার এখন তো আর মনে করো সব টপিক তোমাকে বুঝাই দিলেও তুমি বুঝবা না, আর সব টপিক তুমি প্র্যাকটিসও করতে পারবে না। সো তোমাকে কি করতে হবে? আবার একটা স্মার্ট জিনিস বা একটা স্মার্ট প্ল্যান তোমাকে করতে হবে। এখন তুমি কি করতে পারো? দেখো, খুব সহজেই আমি তোমাদের জন্য আরো একটা জিনিস লঞ্চ করছি, এবং সেটা আমি তোমাদের জন্য একদম ফ্রি করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি তোমাদের জন্য একদম ফ্রি করে দিচ্ছি। তুমি আমার ফেসবুক গ্রুপটার মধ্যে জয়েন করলে এই জিনিসটা একদমই অ্যাক্সেস করতে পারবা। সেই জিনিসটা হচ্ছে এইচএসসি সাজেশন, বা এটাকে আমি বলি এইচএসসি লাস্ট ড্যান্স। তো এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটার মধ্যে শুধুমাত্র তোমাদের সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বা সেই টপিকগুলো নিয়ে তোমাদের এখানে কথাবার্তা বলা হয়েছে, যে টপিকগুলো তোমার এইচএস এর জন্য গুরুত্বপূর্ণ, মানে তোমাকে এ প্লাস এনে দেওয়ার মতো টপিকগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখন যদি বাই এনি চান্স একটু আলাদা আসে, তুমি যাতে সর্বোচ্চ পরিমাণ এটা এনশিওর করতে পারো, এটার জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। বাট আমি আশাবাদী এই সাজেশন থেকে এইচএসসিতে 90% মার্কস পর্যন্ত তোলা সম্ভব, কারণ এর বাইরে এইচএসসিতে কোশ্চেন হবে না। অ্যান্ড এখানে এটার বিশেষত্বটা কি তুমি মনে করো, এটা পুরোটা এখনো তৈরি করা হয় নাই, জাস্ট আমি তোমাদেরকে একটা ভিউ দিচ্ছি। দেখো, এখানে তুমি অনেক কিছু দেখতে পারবা। এই তুমি যখন ইন্টারফেসটা ওপেন করবা, তখন ইন্টারফেসটা তোমার সামনে এরকম আসবে। ঠিক আছে, এখন তুমি মনে করো ফিজিক্সে ক্লিক করলা, তো এখানে ফিজিক্স ফার্স্ট পেপার আসছে, এখানে অন্যান্য সাবজেক্টগুলো অ্যাড হয়ে যাবে, টেনশন করার কারণ নেই। ফিজিক্স ফার্স্ট পেপার ক্লিক করার পর দেখো এখানে ভেক্টর অধ্যায়গুলোর নাম চলে আসবে। এখানে 2টা অধ্যায় যেহেতু অ্যাড করা হয়েছে, 2টা অধ্যায় দেখতে পাচ্ছি। মনে করো আমি ভেক্টরের সমস্যা, আমি ভেক্টরটা ক্লিক করলাম। তো ভেক্টরের মধ্যে দেখো এখানে 4টা টপিক দেখানো হচ্ছে: নদী নৌকা, বৃষ্টি ও ছাতা, ডট গুণন, ক্রস গুণন এবং ভেক্টর ক্যালকুলাস।
তো তুমি যদি এই 4টা টপিক ভেক্টরের মধ্যে খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার ভেক্টর থেকে এইচএসসির জন্য প্রিপারেশন নেওয়া ডান। তুমি এখান থেকে মানে একটা সিকিউ খুব সুন্দর মতো করে অ্যান্সার করে আসতে পারবা, যদি না তোমার সিকিউটা একটু ঘোরানো পেঁচানো না হয়। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় যে টপিকগুলো সেম থাকে কিন্তু সিকিউ একটু কঠিন করে ফেলে, যার কারণে টপিকটা আমাদেরকে স্কিপ করতে হয়, কিন্তু টপিক চেঞ্জ হবে না। তোমার এগুলো থেকেই কোশ্চেন হবে, বুঝতে পারছো? এগুলো থেকেই কোশ্চেন হবে, কিন্তু তোমার জিনিসটা একটু আলাদা রকম হতে পারে, এতটুকুই। এই জন্য এখন কি করতে পারো, তুমি জাস্ট এই টপিকগুলোতে ক্লিক করবা। মনে করো তোমার এই টপিকটা কমপ্লিট বা এই টপিকটা তুমি পড়তে চাচ্ছ, তুমি টপিকটাতে ক্লিক করবা। দেখো এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, একটা ভিউ ক্লাস আর একটা হচ্ছে স্পিক দ্য টপিক, সরি স্কিপ দ্য টপিক। তো তুমি যদি ভিউ ক্লাসে ক্লিক করো, আমি ভিউ ক্লাসে ক্লিক করে দেখাচ্ছি, তুমি সুন্দর মতো দেখতে পারবা এই ক্লাসটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসটা তোমার কি হবে বলো তো, ওপেন হয়ে যাবে। মানে তুমি কিন্তু এখান থেকে ক্লাসটা করতে পারবা। অ্যান্ড এখান থেকে ক্লাসটা করে তুমি এই যে, এটা আমি নিতে পারি অথবা তোমার অন্যান্য যে কোনো ভাইয়া নিতে পারে, আমি তোমাদের জন্য বললামই তো, এটা উন্মুক্ত করে দিব। তো তুমি এখান থেকে ক্লাসটা করে খুব সুন্দর মতো, দেখো এটা একটা অ্যানিমেটেড ক্লাস ছিল, এখান থেকে তুমি খুব সুন্দর মতো ক্লাসটা করে তোমার টপিকটা তুমি ক্লিয়ার করতে পারতেছো। এন্ড দেখো এইভাবে তুমি যদি অ্যাপ্রোচটা নাও, এখানে সব সাবজেক্টগুলো অ্যাড হয়ে যাবে। দেখো এখানে তুমি প্রোগ্রেসটাও দেখতে পারতেছো, তোমার কতখানি প্রোগ্রেসটা হলো। তুমি চাইলে তোমার এই জিনিসটা স্কিপ করতে পারো, তোমার যদি মনে হয় এই টপিকটা অনেক বেশি কঠিন লাগতেছে, স্কিপ করে দাও, অসুবিধা নাই। দেখো স্কিপ হয়ে গেল। তো তুমি চাইলে এই কাজগুলো করতে পারবা এখান থেকে, বুঝতে পারছো? তো এই অ্যাপটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা যে কোনো সার্বজনীন সবার জন্য কথাটা আমি বলতেছি, যারা তোমাদের এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে সবার জন্য এই অ্যাপটা অনেক বেশি তোমাদের জন্য ভালো হবে। দেখো এখানে ওভারঅল প্রসেসটা দেখানো হচ্ছে। সো এই জিনিসটা তোমার ফুললি আমি তোমাদেরকে দিয়ে দিব, অ্যান্ড আমি তোমাদেরকে তো বললামই। অ্যান্ড এটা সব ক্লাসগুলি আমার প্রায় রেডি হয়ে গেছে, এগুলো আমি তোমাদের আপলোড করে দিব। তো যে কথাটা বললাম যে তুমি এই অ্যাপটা খুব ওয়াইসলি ইউজ করতে পারবা, তোমাকে আলাদা মতো কোনো কোর্স কিনতে হচ্ছে না, আলাদা তোমাকে কোনো কিছুই কিনতে হচ্ছে না। তুমি জাস্ট সুন্দর মতো ওই ওয়েব অ্যাপটা খুব ভালো মতো ইউজ করবা। ওয়েব অ্যাপের মধ্যে যে ক্লাসগুলো আছে, আমি বলতেছি এটা কাদের জন্য, বিশেষ করে যাদের সিলেবাস 50%-এর নিচে বা 50% এরকম অবস্থায় আসো, বা খুব শোচনীয় অবস্থায় আসো কিন্তু তোমার এ প্লাস দরকার, যারা এই মুহূর্তে আসো তাদের জন্য ওটা অনেক বেশি সেভিয়র হিসেবে কাজ করবে। কারণ ওখানে আজে বাজে কোনো টপিক নিয়ে ক্লাস নাই। ওখানে দেখো প্রতিটা টপিকের উপর 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা করে তুমি প্র্যাকটিস করবা, ডান। শুধু ওই টপিকগুলো পড়বা, ওর বাইরে কোনো টপিক পড়ার দরকার নেই। তোমার ইজিলি এ চলে আসবে, ইজিলি তুমি এ এনশিওর করে ফেলতে পারবা। দেখা যাবে যে তোমার এ প্লাসও এনশিওর হয়ে গেছে, এরকম অবস্থা। কারণ ক্লাসগুলোর কোয়ালিটি খুব ভালো, কারণ আমি নিজেই নিছি, আর অ্যানিমেটেড ক্লাস, সুতরাং তুমি বুঝতেই পারতেছো। ওকে, তো এটা হচ্ছে আমাদের 50%-এর নিচে যারা আছে তাদের একটা খুব সুন্দর মাস্টার প্ল্যান। এখন অনেক স্টুডেন্ট আছে, আমি জানি অনেক স্টুডেন্ট আছে যে যারা 50%-এর নিচে, কিন্তু যাদের ইচ্ছা অদম্য, যে না আমি ভাইয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, বা আমি এদিকেই অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি বিভাগ পরিবর্তন করে অ্যাডমিশন দিতে চাচ্ছি না। কারণ দেখো তোমার জন্য সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে বিভাগ পরিবর্তন করা। কারণ দেখো সায়েন্স স্টুডেন্ট বিভাগ পরিবর্তন করে যখন এক্সাম দিবে, তখন তাদের জন্য যে 900টা সিট বরাদ্দ আছে, সেই সিটগুলোই তারা আসলে পাবে। তাদের এই সিটের মধ্যে অন্য কোনো স্টুডেন্টদেরকে আসলে সিট দেওয়া হবে না। ঠিক আছে, সুতরাং তোমাদের এখানে অনেক ভালো একটা সুযোগ থাকে যে ইংলিশ বাংলা ভালো মতো এইচএসসিতেই পড়বা, আর সাধারণ জ্ঞানটা খুব সুন্দর মতো করে অ্যাডমিশন টাইমটাতে পড়বা, অ্যান্ড দেখবা যে তোমাদের একটা ইউনিভার্সিটি ক্র্যাক হয়ে গেছে। তোমরা ল পেতে পারো, তোমাদের হ্যাঁ সাবজেক্টগুলো একটু তোমাদের কাছে খারাপ লাগতেই পারে, বাট স্টিল তোমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু হয়ে যায়। বাট এখন কথা হচ্ছে যে না ভাইয়া, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ারই ইচ্ছা, তো আমি এখন কিভাবে পড়াশোনা করলে আমার আসলে পরবর্তীতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো, বা সেদিকে আমি যেতে পারবো কিনা, আমি সেটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। দেখো আমি স্লাইড বাংলায় রাখছি যে এখন থেকে পড়লে কিভাবে অ্যাডমিশনে ভালো করা সম্ভব, এখানে আমি তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলবো, টেনশন করার কারণ নাই। তো তোমরা যারা 50%-এর নিচে আসো, তোমরাও আমার ভিডিওটার ওই টপিকটাতে চলে যাও, আমি ল্যান্ডমার্ক করে দিচ্ছি। অ্যান্ড আমি এখন তোমাদের যাদের অবস্থা 60% বা 50% থেকে 60% বা 50% থেকে 70%-এর মতো, তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, ওকে। দেখো তোমাদের যাদের অবস্থা একটু ভালো 50% থেকে 70%-এর মধ্যে তোমরা যারা আছো, এখানে আমি বলবো না এটা একটু ভালো, এটা অনেক বেশি ভালো। ঠিক আছে, তোমাদের এখন উচিত যে তোমার সিলেবাসটাকে কমপক্ষে 80 থেকে 90%-এ নিয়ে যাওয়া, অথবা তুমি যত দূর সম্ভব হয় 100% যদি নিতে পারো ভাইয়া 100% নিয়ে যাওয়ার চেষ্টা করবা। আমি বলতেছি যে তোমাদের, আমি জানি তোমরা হচ্ছে হয়তোবা কোনো একটা মানে প্রেশারের মধ্যে ছিল, অথবা তোমার কোনো একটা কিছু হয়েছিল, বা তুমি কোনো এক সমস্যার মধ্যে পড়ে যাওয়ার কারণে তুমি তোমার সিলেবাসটা শেষ করতে পারো নাই, কিন্তু দেখো তুমি 50 থেকে 70%-এর মধ্যে আসো, দ্যাট মিনস তুমি কিন্তু খুব সহজেই সিলেবাসটা শেষ করতে পারবা। তোমার হাতে 3 মাস আছে, এবং তুমি জানো অলরেডি যে তুমি সিলেবাসটা আসলে কিভাবে, মানে 50% থেকে 70% শেষ করা কিন্তু মুখের কলা না, তাই না, বা মুখের কথা না, তাই না? এটা সিলেবাস
সিলেবাসটা শেষ করা কিন্তু অনেক কঠিন। অ্যান্ড তুমি জানোই যে তুমি অলরেডি 50 থেকে 70% করে ফেলছো। সুতরাং তুমি জানো যে তোমাকে এখন কিভাবে পড়তে হবে, এটা কিন্তু অলরেডি তোমার মধ্যে মাইন্ডসেটটা হয়ে গেছে। এখন তুমি দেখো আরেকটু ভালো মতো পড়লে তোমার 90 থেকে 99% পর্যন্ত সিলেবাস ব্যাকআপ করা সম্ভব। এখন তুমি এটা কিভাবে করবা? আমি দেখো সুন্দর কিছু প্ল্যান তোমাদেরকে করে দিই। প্রথমত তোমরা যারা 50 থেকে 70% আসো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি ডিরেক্ট এখান থেকে ভিডিওটা শুরু করো তাহলে এর আগের পোর্শনটাতে একটু চলে যাও, সেখান থেকে একটু দেখো যে অ্যাডমিশন নিয়ে আমি একটু কথা বলছিলাম, যে বিভাগ পরিবর্তন, সেই বিভাগ পরিবর্তনে একটু টপিকটা দেখবা। আমি এটা তোমাদেরকে দেখতে বলতেছি, আমি এটাকে তোমাকে ফলো করতে বলতেছি না। কেন দেখতে বলতেছি? কারণ এইখানে অনেক স্টুডেন্টস আছে যাদের 50 থেকে 70% সিলেবাস শেষ হয়েছে কিন্তু বেসিক অত বেশি ভালো নাই। তো তাদের জন্য বিভাগ পরিবর্তনটা একটা সেভিয়র হইতে পারে। সেজন্য আমি বললাম যে সেই টপিকটুকু একটু দেখে ফেলবা। তো দেখো এখানে 50 থেকে যাদের 70%-এর মতো সিলেবাস শেষ হয়েছে, কিন্তু এই এত পার্সেন্ট সিলেবাস শেষ হওয়া মানে কি জানো? এত পার্সেন্ট সিলেবাস শেষ হওয়া মানে হচ্ছে তোমার বেসিকটা অলমোস্ট অনেক বেশি ভালো, অ্যান্ড তুমি অনেক বেশি অলমোস্ট অনেক বেশি কমফোর্টেবল ফর অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করার একটা সম্ভাবনা আমি তোমাদের মধ্যে দেখতে পারতেছি। বুঝতে পারছো? যাদের 50 থেকে 70%-এর মতো সিলেবাস আছে, তোমরা অ্যাডমিশনে ভালো করবে, অ্যাডমিশনে ভালো করবে। একটু কষ্ট করতে হবে, একটু না অনেক বেশি কষ্ট করতে হবে। কারণ দেখো তোমাদের ব্যাচে এমনও অনেক ফ্রেন্ড আছে যারা অলরেডি অ্যাডমিশন করতেছে, বাট স্টিল তুমি দেখো সিলেবাস নিয়ে সাফার করতেছো। এমন আমার নিজেরই এরকম এক স্টুডেন্ট আছে, সে অলরেডি 3বার তার সিলেবাস শেষ। সে মেডিকেল স্টুডেন্ট, তোমাদের ব্যাচমেট, তার অলরেডি 3বার সিলেবাস শেষ। সে মেডিকেলের যে ফুল বই আছে সেটাও শেষ শেষ করছে। বুঝতে পারছো? সে একটা বাংলাদেশের টপ কলেজ থেকে বিলং করে। অ্যান্ড মজার কথা হচ্ছে সে যে উদ্ভাসে মডেল টেস্টগুলো দিচ্ছে সেখানে তার র্যাঙ্ক হচ্ছে তোমার খুবই ভালো, মানে টপ 10 অথবা সেন্ট্রাল মেরিটের কথা বলতেছে, অথবা টপ 20-র মধ্যে সে থাকে। তো বুঝতে পারতেছো আমি কেন বললাম? আমি কি তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য তার কথাটা বললাম? না, অবশ্যই না। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই গাফিলতিটার কারণ হচ্ছে তুমি একমাত্র নিজেই। ঠিক আছে, তোমার তোমার কারণেই আসলে তুমি এই বর্তমানে এই পজিশনটাতে আসো এবং তুমি সাফার করতেছো। তো এখন কথা হচ্ছে যে 50 থেকে 70% মধ্যে তোমরা আসো, তোমাদের অ্যাডমিশনে ভালো করার আমি একটা সম্ভাবনা দেখতেছি। এন্ড তোমরা ভালো করতে পারবা। ঠিক আছে, ভালো করতে পারবা, অ্যাডমিশনে ভালো করতে পারবা, চাইলেই পারবা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখন দেখো তুমি কি করতে পারবা, তোমার অ্যাডমিশনে ভালো করার জন্য কি করতে হবে এবং একাডেমিক্যালি তুমি কি কি কোন প্ল্যানে আগাইলে তুমি এইচএসসি তে ভালো করতে পারবা। কারণ আলটিমেটলি আমাদের প্রাইম টার্গেট কিন্তু এইচএসসি তে A+ পাওয়া, তাই না? এইচএসসি তে A+ পাওয়া, এইচএসসি তে A+ না পেলে কিন্তু তোমার সামনে অ্যাডমিশন জিনিসটা একটু কঠিন হয়ে যাবে, তোমার জন্যই কঠিন হয়ে যাবে। এই জন্যই আমাদেরকে প্রথমত এইচএসসি তে A+টা এনশিওর করতে হবে। তো প্রথমত এইচএসসি তে A+টা এনশিওর করার জন্য তোমরা আমার আগের পোর্শনের একটা মানে আগের পার্টটা, এই যে এর আগে আমি যে অংশটুকু নিয়ে আলোচনা করছি সেই অংশটুকু যারা দেখো নাই, সেই অংশের মধ্যে দেখবা যে আমি সেখানে একটা এইচএসসি সাজেশন নিয়ে কথাবার্তা বলছি। সেই সাজেশনটা তোমরা ফলো করতে পারো, ওই অ্যাপটা তুমি ফলো করবা, ডেফিনেটলি ফলো করবা, অবশ্যই ফলো করবা। অ্যান্ড তুমি হচ্ছে তোমার সিলেবাসগুলো শেষ করার জন্য তুমি একটা প্রপারলি রুটিন বানাবা। ঠিক আছে, যেহেতু তোমার 50 থেকে 70% ডান, তুমি আরেকটু এফোর্ট করলেই কিন্তু করে ফেলতে পারবা। আরেকটু এফোর্ট, তুমি ধরো এখন যদি তুমি 10 ঘন্টা পড়াশোনা করো, তোমাকে ডেফিনেটলি আরেকটু পড়াশোনার আওয়ারটা বাড়াইতে হবে। তুমি একটু 14 ঘন্টা পড়াশোনা করে দেখো, দেখো পারো কিনা। যদি তুমি 14 ঘন্টার মতো পড়াশোনা করতে পারো, একটু তুমি তুমি যদি ফেসবুকের মধ্যে অনেক বেশি টাইম ওয়েস্ট করতে করে থাকো বা তোমার যদি এরকম মনে হয়, তাহলে তুমি সেটাকে একটু স্কিপ করে ফেলো। কারণ তোমার আমি একটা ভালো সম্ভাবনা দেখতেছি অ্যাডমিশন টেস্টে। আমি বলতেছি না যে তুমি টপ করতে পারবা বা তুমি সব ইউনিভার্সিটিতে আমার মতো চান্স পাবা, এটাও আমি বলতেছি না, কিন্তু তুমি একটা ভালো পাবলিক সিট, একটা ভালো সাবজেক্ট তুমি এনশিওর করতে পারবা। তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে এখন। কারণ দেখো তুমি এখন এইচএসসি তে এফোর্ট দিবা, প্লাস তোমার অ্যাডমিশনে তুমি মোটামুটি আমি বলতে পারি অ্যাডমিশনে একদম লাস্ট, বা তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা হয়, আমাদের বেলা আমরা 3 মাসের মতো সময় পেয়েছিলাম। তোমার যদি এরকমই হয়ে থাকে অ্যাডমিশন ফেজটা, তাহলে ধরে নাও তুমি 3 থেকে 4 মাসের মতো পড়ালেখার করার একটা সময় পাবা। তো এই সময়টাতে তোমাকে কিন্তু খুব ভালো মতোই পড়তে হবে। সুতরাং তোমার এইচএসসি বেসিকটা ভালো মতো না থাকলে অ্যাডমিশনে নতুন করে বেসিক পড়ে ভাই আমি ভালো করব, এরকম কখনো ওয়ে থাকে না। তোমাকে এইচএসসি থেকেই বেসিকটা ভালো করে যেতে হয়। তো এইচএসসি তে তোমার যদি বেসিক ভালো থাকে ভাইয়া, তুমি অ্যাডমিশনে ভালো করবা, এটা একদম লেখার কথা। মানে এটা তুমি যেই ভাইয়াকেই বলো না কেন, যার কাছেই বলো না কেন, সে ভাইটাই তোমাকে এইভাবে অ্যান্সার করবে যে না, তোমার এইচএসসি বেসিক ভালো, তার মানে তুমি ভালো করবা। কারণ অ্যাডমিশনের মধ্যে তুমি 3 মাসের মতো সময় পাবে। 3 মাসের মতো সময় তুমি আসলে অনেক বেশি কিছু করে ফেলতে পারবা না। ঠিক আছে, কারণ দেখবা অ্যাডমিশনের সময় তুমি মোস্টলি যেটা করবা সেটা হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছো। এখন দেখবা তোমার অনেক বেশি স্টুডেন্টস আছে, আমি যখন তোমার 80 থেকে 90% যারা আছে তাদেরকে নিয়ে যখন কথা বলবো, তোমরা যদি সেই ভিডিওটা দেখো, তাদের এখানে আমি কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে কিছু কথা বলবো। কিন্তু আমি তোমাদেরকে এখন সেটা রিকমেন্ড করতেছি না। তোমাদের এখন মুখ্য কাজ হবে বা প্রধান কাজ হবে, আমি জানি তোমাদের প্রতিটা সাবজেক্টে কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, তোমার টার্গেট থাকবে ওই কিছু কিছু চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করা। তুমি যদি পুরোটা না পারো, ওই চ্যাপ্টারটা
স্কিপ করবা না, ওই চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে অ্যাডমিশনে এবং এইচএসসি তে কোশ্চেন আসে সেই টপিকগুলো অন্তত ক্লিয়ার করা। আমি তোমাকে বলতেছি না সব টপিক ক্লিয়ার করতে হবে, আমি কি বললাম বলো তো, আমি বললাম হচ্ছে তোমার যেই টপিকগুলো বারবার এসে থাকতেছে বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট তুমি কভার করবা এবং খুব দ্রুততর সহিত কভার করবা। কারণ তোমার হাতে যদি 3 মাস সময় থাকে, তোমাকে 1 মাসের মধ্যে কভার করা উচিত, 1 মাসের মধ্যে কভার করা উচিত। এবং এই 2 মাসের মধ্যে তোমার গেম প্ল্যান চেঞ্জ করা উচিত। এই 2 মাসের মধ্যে তোমার প্র্যাকটিস অ্যান্ড হচ্ছে রিভাইজ, প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ, ঠিক আছে? এখানে রিভাইজ যাবে এবং এখানে তোমার হচ্ছে এক্সামস, এক্সামস বা প্র্যাকটিস, ঠিক আছে? এই দুইটা জিনিস তোমার এখানে কাজ করবে। এই 3 মাসের গেম প্ল্যানটা হবে এরকম: 1 মাসের মধ্যে তুমি সবকিছু কমপ্লিট করে ফেলবা, আর 2 মাসের মধ্যে তুমি রিভাইজ এবং এক্সামস দিবা। যত বেশি এক্সামস দিবা তত বেশি তুমি ফ্যামিলিয়ার হয়ে যাবা, যে তোমার এইচএসসি মানে একুরেসিটা তত বেশি বেড়ে যাবে। অ্যান্ড আমি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বেশি প্লাস মিস যায় কিসে জানো? ইংলিশে অ্যান্ড আইসিটিতে অ্যান্ড বাংলায়। এই 3টা সাবজেক্ট হচ্ছে তোমার খুবই মারাত্মক রেড লাইন তোমাদের জন্য, কারণ তোমাদের সিলেবাস প্রায় অনেকখানি শেষ। তুমি যে জিনিসটা নিয়ে সাফার করবা, তুমি যদি এই 3টা সাবজেক্ট প্রপারলি রিভাইজ না করতে পারো, তুমি অনেক বেশি সাফার করবা। এইচএসসিতে অনেক বেশি সাফার করবা, ঠিক আছে? এইচএসসিতে অনেক বেশি সাফার করবা, ইভেন তোমার প্লাস মিস হয়ে যেতে পারে। এই জন্য এই জিনিসগুলোকে অবহেলা করবা না, রেগুলার একটা রুটিন বানায় ইংলিশ, বাংলা, আইসিটি শেষ করার চেষ্টা করো বা রিভাইজ করার চেষ্টা করো। যার যে চ্যাপ্টারটাতে সমস্যা, অনেকে দেখা যাবে অর্গানিক ভালো মতো শেষ হয় নাই, আবার অনেকে দেখা যাবে যে ধরো জটিল সংখ্যা ভালো মতো শেষ হয় নাই। যার যে চ্যাপ্টারের সমস্যা, সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো অন্তত কভার করে রাখো, এটা অ্যাডমিশনে তোমাকে হেল্প করবে। আই গেস তুমি তোমাদের গেম প্ল্যানটা বুঝতে পারছো, অ্যান্ড আমি তোমাদেরকে ডেফিনেটলি বলবো তোমাদের অ্যাডমিশনে ভালো করার একটা সুযোগ আছে। সুতরাং চেষ্টা করে যাও, যতটুকু পরিশ্রম করতেছো পরিশ্রমের মাত্রাটা বাড়াও। এরপরে দেখো, আমি এবার কথা বলবো যাদের মানে 80% থেকে 90%-এর মতো সিলেবাস ডান, ঠিক আছে? তোমাদেরকে একটা বিগ কংগ্রাচুলেশন প্রথমেই, যে তোমরা অনেক দূর করে ফেলছো। অ্যান্ড এটা আসলে মুখের কথা না যে এত বড় একটা সিলেবাস তুমি 80 থেকে 90% কভার করে ফেলছো। এখন এই কভারটা করার পর আমি জানি তোমাদের মধ্যে অনেক ধরনের কোশ্চেন্স কাজ করে, যে ভাইয়া আমি এতখানি শেষ করলাম, এতক্ষণই আমার সিলেবাসটা শেষ হয়ে গেছে, এখন আমি আসলে মনে রাখতে পারতেছি না সব টপিকগুলো, আমার আমার মাথাটার মধ্যে গুলাই যাচ্ছে, বা আমি আসলে গুছায় পড়াশোনা করতে পারতেছি না, বা এত টপিক আমি গুছাইতে পারতেছি না। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে আগে তোমরা প্রায়োরিটি দিবে কি জানো? আগে প্রায়োরিটি দিবে একটা চ্যাপ্টারের কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক। আমি জানি এই প্রবলেমটা তোমরা ফেস করবা, ঠিক আছে? কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, এই ইম্পর্টেন্ট টপিকগুলো প্রথমে গুছাবা। এরপরে দেখবা দেখবা হচ্ছে কোনটা একটু কম ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে? লেস ইম্পর্টেন্ট কোনটা সেটা গুছাবা। অ্যান্ড লাস্টলি যেটা খুবই কম ইম্পর্টেন্ট সেটা খুব কম কম রিভাইজ করার চেষ্টা করবা। এখন তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করবা সেটা হচ্ছে এক্সামস। দেখবা যে তোমরা এখন জিজ্ঞাসা করবা ফেসবুকের গ্রুপগুলোতে যে ভাই আমরা কোথায় এক্সাম দিব, আমরা কি উদ্ভাসী এক্সামস দিতে পারবো, বা আমরা অন্য কোথাও কি ভর্তি হবে, এরকম অনেক ধরনের কোশ্চেন্স তোমরা এখন আমাকে করবা, বা হচ্ছে আমাদের গ্রুপগুলোতে করে থাকবা। আমি এটা জানি, এটা আমি মানে খুবই একটা জেনুইন কথা, যে এখন তোমরা এই ধরনের কোশ্চেন্স গুলো আস্ক করে থাকবা, যে আমি এখন কোথায় এক্সাম দিব, কোথায় এক্সাম দিলে ভালো হবে, এই ধরনের কোশ্চেন্স আমি পাবো। তো এখন তোমাদের মধ্যে মডেল টেস্ট দেওয়ার মতো একটা আকাঙ্ক্ষা থাকবে, এবং তোমরা হচ্ছে টপিকগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করবা। তো আমি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলোকে প্রায়োরিটি দিতে। এই জন্য তুমি কি ইউজ করতে পারো, এই আমার এইচএসসি সাজেশন যে ওয়েব পেজটার কথা বলছি, এই ওয়েব পেজটা তুমি ইউজ করতে পারো। এই ওয়েব পেজটা ইউজ করলে তুমি বুঝতে পারবে যে আসলে একটা চ্যাপ্টারের কোনগুলো টপিক ইম্পর্টেন্ট, অথবা তুমি তোমার মতো করেও এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেও তুমি তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো বের করতে পারো। ওই টপিকগুলোকে মোস্ট প্রায়োরিটি দিয়ে আগে শেষ করবা, রিভাইজ করবা। এরপরে তুমি কি করবা, তার থেকে যেগুলো একটু কম কম ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে একটু অর্গানাইজ করার চেষ্টা করবা। এন্ড লাস্টে যেগুলো না মানে পড়লেও চলে না পড়লেও চলে, এই টপিকগুলোকে তুমি স্কিপ করে ফেলবা, কারণ তোমার এই এইচএসসিটাকে আগে ভালো করতে হবে। এইচএসসিটাকে আগে ভালো করতে হবে, ঠিক আছে? তার মানে তুমি মোস্টলি কোন দুটো জিনিস বারবার পড়বা, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক এবং যেটা একটু কম ইম্পর্টেন্ট টপিক, এটা। আর যেগুলো দরকার নেই সেগুলো তুমি স্কিপ করে দেবা ডিরেক্টলি। এখন এরকম জিনিস কিন্তু প্রতিটা অধ্যায়ের মধ্যেই আছে, তো সবকিছু আমাদের আসলে লাগে না। আমি বারবার বলি যে সবকিছু আসলে এইচএসসিতে আমাদের লাগে না। এইচএসসিতে প্লাস পাওয়ার জন্য দেখো, যাদের সিলেবাস 50%ও হয়নি তাদেরকে আমি একটা সুন্দর স্ট্র্যাটেজি দিয়ে দিছি, তুমি সেটা দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যে এইচএসসিতে প্লাস পাওয়াটা কত ইজি, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাকে বললাম যে এই এইচএসসিতে, এই জন্য আমি তোমাকে বলতেছি যে তুমি টপিকগুলো গুছাবা কিভাবে। ইম্পর্টেন্ট টপিকগুলো আগে গুছাও, দেন হচ্ছে তুমি লেস ইম্পর্টেন্ট টপিকগুলো গুছাও, এন্ড তারপরে তুমি হচ্ছে যেগুলো না মানে পড়লেও চলে না পড়লেও চলে, এগুলো তুমি চাইলে একবার করে দেখতে পারো। এন্ড খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রিভাইজ করা। রেগুলারিটি মেনটেন করে রিভাইজ করবা, ঠিক আছে? রেগুলারিটি মেনটেন করে রিভাইজ করবা, কারণ দেখো 80 থেকে 90% তোমার সিলেবাস শেষ, তুমি আরেকটু এফোর্ট করলে কিন্তু 100% সিলেবাস শেষ করে ফেলতে পারবা। এটা তোমার কাছে কোনো ব্যাপারে না। ইভেন আমি জানি যে এইচএসসি শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু এই জিনিসটাতে রিচ করতে পারবা, এন্ড তুমি রিচ করবা। এই মানে এই অদম্য ইচ্ছাটা তোমার মধ্যে না থাকলে তুমি 80 থেকে 90% সিলেবাস শেষ করতে কখনোই পারতা না। তো
তো এই জন্য আমি এটা জানি, এই জন্য আমি তোমাকে বলতেছি না যে তুমি সিলেবাস শেষ করতে পারবা কিনা। আমি তোমাকে বলবো যে তুমি গুছানোটা কিভাবে গুছাবা। তুমি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, লেস ইম্পর্টেন্ট টপিক, এই দুইটা জিনিস যাতে তুমি অন্তত চিনতে পারো, এটা একটু কেয়ারফুল থাকবা। অ্যান্ড যেই চ্যাপ্টারগুলো মনে করো তোমার শেষ হয় নাই, ওই চ্যাপ্টারটুকুর জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি আলোচনা করবা বা পড়বা, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। এটা হবে তোমার করণীয়। এবং আরেকটা করণীয়, অ্যাডমিশনে আগে থাকার জন্য যেহেতু তোমার হাতে 3 মাস সময় আছে, তুমি এক কাজ করবা, তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনবা। মাস্টার কোশ্চেন ব্যাংক কিনতে পারো উদ্ভাসের, অথবা যে কোনো প্ল্যাটফর্মে একটা কোশ্চেন ব্যাংক কিনবা যেখানে অ্যাডমিশনের কোশ্চেন্স গুলো তুমি পাবা। তোমার এখন থেকে একটা লক্ষ্য হওয়া উচিত যে তুমি কোন দিকে ধাবিত হবা। তুমি হতে পারে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হতে পারো, তুমি হতে পারো মেডিকেল, হতে পারো ভার্সিটি। তুমি কোথায় যাবা সেটা আগে থেকে চুজ করবা। সেই চুজ করা অনুসারে তুমি একটা অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক কিনে ফেলবা এবং সেই কোশ্চেন ব্যাংকগুলো দেখবা এবং সলভ করবা। আমি তোমাকে বলতেছি না সারাদিন ধরে সেগুলো সলভ করতে, আমি তোমাকে বলতেছি দিনের কোনো একটা সময় অল্প একটু পারলেও সলভ করার চেষ্টা করা। ঠিক আছে? আর যদি না পারো স্কিপ করতে পারো। আর অনেকে বলবে যে ভাইয়া কনসেপ্ট বুক আমি কি পড়বো? আমি তোমাকে এখন বলবো যে না, কনসেপ্ট বুক একদমই বাদ। কনসেপ্ট বুক পড়ার দরকার নাই। আমি তোমাদেরকে কনসেপ্ট বুকের যত ক্লাস আছে এগুলো ধীরে ধীরে আমার ইউটিউব চ্যানেলে তুমি পেয়েই যাবা। আমি আপলোড করতেছি, আমি চেষ্টা করতেছি ক্লাস বানানোর, আমার প্ল্যানও আছে। সুতরাং সেগুলো নিয়ে তোমার ভাবার দরকার নাই। তোমাকে যেটা বললাম যে অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা তুমি কি করবা, দিনের ধরো 1 ঘন্টা তুমি যদি সময় দিতে পারো, সেটাই এনাফ, বুঝছো? দ্যাটস এনাফ। তুমি 1 ঘন্টা দিতে পারলে সেটাই বহুত, বুঝতে পারছো? আর মডেল টেস্ট দিবা বেশি বেশি, অ্যান্ড চেষ্টা করবো মডেল টেস্ট গুলো অ্যাটেন্ড করবো উইদাউট প্রিপারেশন। ঠিক আছে? উইদাউট প্রিপারেশন। তাহলে কি হবে, তাহলে তুমি তোমার এইচএসসি অ্যাকুরেসিটা খুব বেশি জাজ করতে পারবে। আর যদি তুমি হ্যাঁ প্রিপারেশন নিয়েই প্রথমে অ্যাপ্রোচ করবা, যদি তোমার এরকম হয় যে একই টপিকে আবার এক্সাম চলে আসছে, ওই টপিকের এক্সামটার সময় প্রিপারেশন নিবা না। তুমি দেখবা, নিজেকে টেস্ট করবে যে তোমার অবস্থা কিরকম, তুমি কতগুলো টপিকগুলো নিজের মধ্যে ধারণ করতে পারতেছো বা মনে রাখতে পারতেছো। তাহলে দেখবে তোমার অ্যাডমিশন টেস্টটাতেও হেল্প করতেছে, ইভেন তোমার এইচএসসি অ্যাকুরেসিটাও খুব ভালো থাকতেছে। আর একটা ব্যাপার যে এইচএসসিতে কিন্তু ইংলিশ, বাংলা এবং হচ্ছে তোমার আইসিটিতে প্লাস মিস যায়। সুতরাং ইংলিশটার প্রতি বেশি ফোকাস করবা। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, আমি তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের একটা ভালো সম্ভাবনা দেখতে পারতেছি। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তারা যাতে ইংলিশে অন্তত এ প্লাসটা রাখতে পারো, অ্যান্ড 90%-এর উপর যাতে তোমাদের মার্কস থাকে সেটা এনশিওর করার চেষ্টা করবা। তোমাদের শুধুমাত্র এ প্লাস পেলে হবে না, তোমাদেরকে ডেফিনেটলি 90%-এর উপরে মার্ক রাখতে হবে। সুতরাং সেটা হচ্ছে এনশিওর করার চেষ্টা করবে। এখন আমি বলতেছি যে ভাইয়া 90% কেন? 90%-এর কম হলে কি হবে না? হ্যাঁ হবে, কিন্তু 90% ইজ দ্য সেফেস্ট নাম্বার তোমাদের ক্ষেত্রে। এবার তোমাদের ক্ষেত্রে 90% যদি কারো এনশিওর থাকতে পারে, বা তুমি যদি আমাকে বলতে পারো যে ভাইয়া 90% আমার ডান, তাহলে আমি তোমাকে বলতে পারবো যে হ্যাঁ তুমি শিওরলি অ্যাডমিশনে বসতে পারবা, মানে ইঞ্জিনিয়ারিং টেস্টটাতে বসতে পারবা। কথা বুঝতে পারছো? সুতরাং এটা হচ্ছে তোমার নেক্সট যে করণীয়গুলো সেগুলো। আর যদি কোথাও কোনো প্রবলেম করে থাকো বা ফেস করে থাকো, আমাকে সেগুলো অবশ্যই কমেন্ট করবা অথবা আমাকে ডিরেক্ট নক করতে পারো। এবার চলো দেখো, যারা তোমাদের অনেক ব্যাচমেট আছে যাদের অলরেডি তোমাদের মতো সিলেবাস শেষ তো হইছেই, সেই সাথে তারা অ্যাডমিশনও করতেছে। ঠিক আছে? তো এখন আমি দেখবো যে অনেক প্ল্যাটফর্ম আবার শুরু করে ফেলছে প্রি অ্যাডমিশন। তো এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা এগুলো দেখে হতাশ হয়ে যাচ্ছ অনেকে, বা অনেকে দেখবা যে হচ্ছে পরবর্তীতে বুঝতে পারবে না যে আমি কোন লাইনে যাব। এই জন্য দেখবা যে অনেকে অ্যাডমিশনে খারাপ করতেছে। সুতরাং এই জায়গা থেকে ভালো করার উপায়টা কি? এখন তুমি যদি পড়লে অ্যাডমিশনে ভালো করা সম্ভব, দেখো এই কোশ্চেনটা যদি তুমি আমাকে করো বা আমাকে অনেকেই করছে, তাদেরকে আসলে এই কোশ্চেনটা করার পর আমার তাদেরকে দুইটা কানের নিচে বসে ইচ্ছে করছে। কারণ দেখো, সে আমাকে জিজ্ঞাসা করতেছে এখন পড়লে কি অ্যাডমিশনে ভালো করা সম্ভব। সে কি জানে না যে আসলে তার কি পরিমাণ অবস্থা বা তার অবস্থাটা কি? সে এখন পড়লে সে ভালো করতে পারবে কি পারবে না এটা সে নিজেই বুঝতে পারতেছে, বাট স্টিল সে আমার কাছে একটা হোপ চায় যে আমি যাতে তাকে বলি যে সে হ্যাঁ ভালো একটা করতে পারবে। কিন্তু আসলে এভাবে তো বললে হবে না। দেখো আমি এখানে তোমার 3টা সিনারিও নিয়ে কথাবার্তা বলছি। তো 3টা সিনারিওর ব্যক্তিদের অবস্থা 3 রকমের। একজনের 50%-এর নিচে সিলেবাস, একজনের 50 থেকে 70%-এর মতো সিলেবাস, আর একজনের তোমার 80 থেকে 90%-এর মতো সিলেবাস আছে ডান করা, মানে শেষ করা আর কি। তো সবার জন্য তো তোমার অ্যাডমিশনের স্ট্র্যাটেজিটা আলাদা আলাদা হবে, তাই না? তো সবাই তো আর মনে করো ভালো করতে পারবে না। যাদের 50%-এর নিচে আছে তাদেরকে আমি বলছি তাদের স্ট্র্যাটেজি কি হবে। তুমি যদি ভাইয়া এই স্ট্র্যাটেজি ফলো না করে অন্য স্ট্র্যাটেজিতে চলে যাও, ধরো আমি তোমাদেরকে যেই বললাম যে বিভাগ পরিবর্তন, এটা বাদ দিয়ে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই পরীক্ষা দাও, বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথ বা হচ্ছে তুমি ধরো মেডিকেল বা হচ্ছে ভার্সিটির জন্য অ্যাপ্লাই করো, তাহলে তুমি বিশ্বাস করো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই তুমি এটা মানে ফেল করবে আর কি। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই চান্স পাবে না, এটা নর্মাল, খুবই নর্মাল। কারণ তোমাদের বেসিক অনেক খারাপ। কারণ তোমাদের যে কম্পিটিটর গুলো তারা কিন্তু দেখো অলরেডি 50% কারো ডান, কারো 70% ডান, কারো 80, কারো 90% ডান। সুতরাং
তারা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে এবং অ্যাডমিশন টাইমে তো তারা আরো বেশি আগায় যাবে। সুতরাং তুমি অনেকেই পারবে, আমি বলতেছি না যে একদমই পারবে না, পারবে, বাট ম্যাক্সিমামই কি করবে জানো, ম্যাক্সিমামই কিন্তু মারা খায় বসে থাকবে। এন্ড এভাবেই প্রতি বছর মারা খেয়ে বসে থাকে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। সুতরাং এখন থেকেই তোমার প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে। তোমার, আমি জানি তোমার অনেক বেশি তীব্র ইচ্ছা যে ডাক্তার হবো, বা অনেক বেশি তীব্র ইচ্ছা যে আমি ইঞ্জিনিয়ারিং করবো, কিন্তু তোমার সিলেবাসের তো অবস্থা ভাইয়া ভালো না। সুতরাং তোমার কিন্তু ওই আশাটুকু অন্তত বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, নতুবা অত বেশি এক্সপেকটেশনস রাখবা না, নতুবা জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে দেখবা যে তোমার অবস্থা খুবই খারাপ হবে। এই জন্য বারবার বলতেছি যে 50%-এ যারা আছো তারা আমার ওই স্ট্র্যাটেজিটা ফলো করো। যাদের একদমই মনে হয় যে ইচ্ছা না আমি ভাই ইঞ্জিনিয়ারিং পড়বো বা ইঞ্জিনিয়ারই হব, তাহলে কি সম্ভব? এখন যদি তোমরা এই ধরনের কোশ্চেন্স করো তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যে তোমাদের সিলেবাস যাদের খুবই খারাপ তারা কোন ধরনের প্রিপারেশন নিবা, বা তারা আসলে নিতে পারবা কিনা আদৌ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা মেডিকেল প্রিপারেশন। এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, টেনশন করার দরকার নেই। আপাতত আমি তোমাকে যে গেম প্ল্যানটা দিছি এই গেম প্ল্যানটার উপর টিকে থাকো। আর যদি তোমাদের মনে হয় এরকম কোন স্টুডেন্টস যদি তোমরা থেকে থাকো যাদের আসলেই ডেডিকেটেড, তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও বা অন্যান্য প্রিপারেশন নিতে চাও, বাট তোমাদের সিলেবাস খুব একটা শেষ হয় নাই, তাহলে তারা আমাকে নক করবা কাইন্ডলি। এরপরে দেখো 50-70%, 50-70%-এ যারা আছো তোমাদেরকে আমি আগেই বলছি যে তোমরা অ্যাডমিশনে ভালো করার একটা সম্ভাবনা আমি তোমাদের মধ্যে দেখতেছি। অ্যান্ড তোমরা, আমি জানি যে তোমরা ভালো করতে পারবা। আমি বলতেছি না যে তোমরা টপ করবা বা একদম মনে করো ফুল মেরিটে চান্স পাবো, বাট ওয়েটিং থেকে হলেও তোমরা চান্স পাবা, আমি তোমাদেরকে এটা অন্তত গ্যারান্টি দিতে পারবো। আর 80 থেকে যারা 90%-এর মধ্যে আসো তোমরা, ইনশাল্লাহ তোমরা যদি একটু ভালো মতো পড়ো তাহলে তোমাদের র্যাঙ্কিং ফুল মেরিটেই চলে আসবে, অ্যান্ড তোমরা অনেকে হয়তো বা টপও করতে পারবা। এটা হচ্ছে তোমাদের নর্মাল কথাবার্তা। এখন আমি তোমাকে যদি বলি যে এখন থেকে অ্যাডমিশনে ভালো করা সম্ভব কিনা, যারা 80 থেকে 90%-এ আসো তো তোমাদেরকে তো আগেই বললাম যে কোশ্চেন ব্যাংক হালকা পাতলা সলভ করার চেষ্টা করবা, চেষ্টা করবা, অন্তত করার চেষ্টা করবা, যতটুকু পারা যায় করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে অ্যাডমিশনে ভালো করার জন্য হেল্প করবে। যারা 50 থেকে 70% আসো তোমরা সবার আগে এইচএসসি সিলেবাসটাকে শেষ করবা। এইচএসসি সিলেবাসটা শেষ করার পর তারপরে তোমার যদি সময় থাকে দেন তুমি হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। কিন্তু এখন তুমি যদি মনে করো 80 থেকে 90% ওই ওই দলের মতো করে যায় কোশ্চেন ব্যাংক কিনে এনে সলভ করবা, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে বিশাল বড় একটা মারা খাবা। সুতরাং এই কাজ করবা না, এই কাজ করবা না। এখন আমি তোমাকে একটা সহজ জেনারেলাইজ অ্যান্সার দিই যে এখন থেকে পড়লে কি এডমিশনে ভালো করা যাবে? হ্যাঁ, এটার অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, তুমি এখন থেকে পড়লে ভালো করতে পারবা। আমি বলতেছি না, আমি তোমাকে ডিমোটিভেট করার জন্য এখানে আসি নাই। তুমি তোমার সময় নষ্ট করছো, আমি তোমাকে কখনোই বলবো না যে এই সময়ের জন্য তুমি আরো 10 জনের থেকে ভালো অবস্থানে যেতে পারবে, আমি বলবো না। তুমি যেহেতু সময় নষ্ট করছো, সময়টা আমানত, তুমি আমানতটা নষ্ট করছো, সুতরাং তুমি অবশ্যই ডেফিনেটলি একটা জিনিস সাফার করতে যাচ্ছ, এটা তুমি মেনে নাও। তুমি অবশ্যই, তোমাকে সাফার করতে হবে, কিছু জিনিস তোমাকে সাফার করতে হবে, কিন্তু তারপরেও তুমি সেই সাফার করেও তুমি ভালো কিছু করতে পারবা। অ্যান্ড এটা প্রুভেন, এটা প্রুভেন। তুমি জাস্ট এই প্রসেসটাকে ট্রাস্ট করো, ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস। এই প্রসেসটার উপর বিশ্বাস রাখো, এই প্রসেসটার অনুসারে আগাইতে থাকো, দেখবা তুমি অ্যাডমিশনে ভালো করতে পারতেছো। অ্যান্ড এখন থেকে পড়লে কি অ্যাডমিশনে ভালো করা যাবে? ডেফিনেটলি যাবে। তোমার হাতে এখনো 3 মাস আছে অ্যাডমিশনে, মনে করো অলমোস্ট 3 থেকে 4 মাস পাবা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো। তো ধরো এখনো তোমার কাছে 7 মান্থসের মতো বাকি আছে। অ্যান্ড তোমাদের যদি সিলেবাসটা মনে করো 50 থেকে 70% হয়ে যাওয়া উচিত, যারা মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য বলতেছি। তো তোমরা কিন্তু 7 মান্থে একদম মনে করো খুব ভালো মতো পরিশ্রম করে কিন্তু তোমরা ভালো করতে পারবা। আর যদি 80 থেকে 90% আছে তাদেরকেও বলতেছি তোমরা, তোমাদের হাতেও কিন্তু 7 মান্থসই আছে, সুতরাং তোমরাও ভালো মতো পড়াশোনা করে কিন্তু ভালো করতে পারবা। কিন্তু পড়াশোনার মাত্রাটা অনেক বেশি হইতে হবে, অনেক বেশি তুখর হইতে হবে, এটা তুমি বুঝতেই পারতেছো। আর ধরে নাও যারা ভার্সিটি আসো তাদের অলমোস্ট এখানে 4 থেকে 5 মাস বা 5 থেকে 6 মাসও পেতে পারো। ধরো তোমাদের হাতে 8 থেকে 9 মাসের মতো সময় আছে, সুতরাং ভার্সিটি ক্যান্ডিডেটরা তো আরো বেশি ভালো করতে পারবা, যাদের মানে এইরকম পজিশনে তোমরা যারা বিলং করো। সুতরাং এখন আপাতত অ্যাডমিশন নিয়ে ভাববা না, আগে এইচএসসিটাকে কভার করো। যারা 80 থেকে 90% আসো তারা অ্যাডমিশনে কি কি অ্যাডমিশনের জন্য আগায় থাকবা কিভাবে সেটা বলছি। আর যাদের মনে করো 50 থেকে 70% তার আগে সিলেবাস শেষ করবা, দেন হচ্ছে তুমি এইচএসসিটাকে কভার করো ঠিকঠাক মতো। এরপরে তুমি আমাকে বলো যে ভাইয়া ডান, এখন আমি তোমাকে অ্যাডমিশনের প্ল্যানটা করে দেবো। ওকে? আর যারা 50% আসো তোমাদেরকে আগেই বলছি তোমাদেরকে কি কি করতে হবে। তো চলো এবার দেখো সামনে কিভাবে আগাবা, ঠিক আছে? সামনে কিভাবে আগাবা। অ্যান্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাডমিশনে কিন্তু এখন থেকেই তোমাকে গেম প্ল্যান, আমি তোমাকে বলে দিলাম যে গেম প্ল্যানটা কি হবে। তোমার গেম প্ল্যানটা আমি তোমাদেরকে বলে দিছি। অ্যান্ড দেখো আমি তোমাদেরকে এখন বলবো যে এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি তোমার এখনই অ্যাডমিশনের
কোথায় কোন দিকে যাবা বা কিসের প্রিপারেশন নেবা এটা এখন থেকেই তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। যে অ্যাডমিশনে মনে করো অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারে, অনেকে তোমার মেডিকেল প্রিপারেশন নিতে পারে, অনেকে ধরো তোমার চাইলেই ভার্সিটি প্রিপারেশনগুলো নিতে পারে, আবার অনেকে ধরো তোমার চাইলে বিভাগ পরিবর্তন করতে পারে। সো ডেফিনেটলি এটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কি করবা, তুমি আসলে কোন ব্যাকগ্রাউন্ডে যাবা, এটা ডেফিনেটলি তোমার উপর নির্ভর করতেছে। দেখবো যে ম্যাক্সিমাম ক্যাডেট কলেজ থেকে পড়া স্টুডেন্টগুলো বিভাগ পরিবর্তন করে, কারণ তারা বাংলা ইংলিশে অনেক বেশি ভালো হয়, সুতরাং তারা খুব সহজে সেখানে ভালো করতে পারে। তো সেম ভাবে তুমি তোমার আগে যে তোমার যে কমফোর্ট জোনটা সেটাকে খুঁজে বের করো, বা তোমার যে স্ট্রং জোনটা সেটাকে খুঁজে বের করো, যে তুমি কিসে স্ট্রং, তুমি কিসে স্ট্রং। তোমাকে এখন সাবজেক্টের উপর প্রায়োরিটি দিলে হবে না, কারণ তোমার সিলেবাসটা এখনো ভালো মতো শেষ হয় নাই। সুতরাং তুমি যদি মনে করো যে আমি ট্রিপল নিয়ে পড়বো, তাহলে তোমাকে টপ র্যাঙ্ক করতে হবে। তুমি যদি মনে করো যে না আমি সিএইচই নিয়ে পড়বো বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, তাহলে তোমাকে ওই লেভেলের র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টই ভালো, আমি কোনো সাবজেক্টকে খারাপ করতেছি না, বাট এটি বলেই মানে যে স্টুডেন্টগুলো চুজ করে সেগুলো হচ্ছে টপ লেভেল বা টপ ক্যালিবার স্টুডেন্টগুলো এই জিনিসগুলো চুজ করে থাকে। সুতরাং তুমি যদি মনে করো যে না আমাকে এই জিনিসটা পাইতে হবে, তাহলে তোমাকে পরিশ্রমের মাত্রা আরো বাড়াইতে হবে। বুঝতে পারছো? কিন্তু তোমার যদি এরকম মনে হয় যে না আমার একটা সিট হইলেই হয়েছে, তাহলে তোমার গেম প্ল্যানটা কিন্তু আলাদা রকম হবে। আমি সেগুলো নিয়ে বিস্তারিত অনেক ভিডিও দিব, অ্যান্ড আমি তোমাদের সামনে আরও ভিডিও দিব যে কিভাবে এইচএসসি থেকে বা এইচএসসি প্রিপারেশন নিয়েই কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো তুমি খুব সহজে ক্র্যাক করতে পারবা, যেগুলো আমি ক্র্যাক করছি। সুতরাং এটা আমি ক্র্যাক করার সময় আমার মনে হয়েছে যে এইচএসসি প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটিগুলোকে ক্র্যাক করা যায়। সুতরাং আমি সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড আমি তোমাদেরকে নিয়ে আমার অনেক বেশি প্ল্যান আছে। তো এখন আমি যে কথাটা বললাম যে সামনে কিভাবে আগাবা, সামনে ফোকাস করবে অ্যাডমিশনের মধ্যে তুমি কোথায় কোন দিকে যেতে চাচ্ছ সেটাতে। অনেকে দেখবা যে তোমাদের এইচএসসিটা শেষ হওয়ার পর A+ পায় বসে আছে, সে নিজেকে মনে করো অনেক বেশি পণ্ডিত ভেবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, পরে ভার্সিটিতে শিফট করবে এবং তারপরে দেখা যাবে ম্যাটেজার শিফট করতেছে। তখন কি হবে জানো, তখন আসলে সে কোনো প্রিপারেশনটাই ভালো মতো নিতে পারবে না, and দেখা যাবে যে সে আসলে কোথাও চান্স পায় নাই। তারা এইভাবে শিফট করবে, দেখবে যে প্রথমে তারা তোমাদের মতো মানে ইঞ্জিনিয়ার মানে ভার্সিটি পড়বো, ধর ভার্সিটি কেউ পড়ে, ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ারিং কোচিং করবো, এইভাবে মনে করো খুব ওদের পা মাটিতেই পড়বে না। এইভাবে ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে, ভর্তি হয় দেখবে যে 1-2 মাসের মধ্যে ইঞ্জিনিয়ারিং সব সিট খালি হয়ে গেছে, দেন তারা ভার্সিটিতে শিফট করবে। এভাবে আসলে তাদের যে পড়ালেখার যে তোমার স্পিডটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অন্যদিকে যারা পড়তেছে তারা কিন্তু পড়তেই থাকবে, যার কারণে তারা সামনে আগাইতে পারবে না। সুতরাং এই ধরনের কোনো ভুল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই এখন থেকে ডিসাইড করে রাখো তুমি কোন দিকে যাবা, সেইভাবে পরিশ্রম করো। ইঞ্জিনিয়ারিং হলে তুমি খুব ভালো মতো জানো তোমাকে কোন সাবজেক্টগুলোকে জোর দিতে হবে, ভার্সিটি হলে কোন সাবজেক্টগুলো, যারা বিভাগ পরিবর্তন করতে চাও তারা আসলে কোন সাবজেক্টগুলোতে জোর দিবা সেটা আমি তোমাকে বললাম। ভার্সিটি হইতেছে সবচেয়ে সেফেস্ট জোন, যাদের সিলেবাস 50 থেকে 70%। আমি তোমাদেরকে বলবো তোমরা ভার্সিটি প্রিপারেশন খুব ভালো মতো নিতে পারো, কারণ তুমি যদি এটা ভালো মতো নাও, তুমি ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাবে। আর যাদের মনে করো 80 থেকে 90% তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটা জোন হবে। আর যাদের বায়োলজি খুব ভালো মতো আয়ত্তে আছে, তারা ম্যাথ প্রিপারেশনের জন্য অনেক ভালো একটা সম্ভাবনা আমি দেখতে পারতেছি। সুতরাং এইভাবে আগাও, আরও সামনে কথা হবে। আই গেস তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের যত টপিকগুলো আমি তোমাদের এই সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, যে কিভাবে তুমি আগাবা, তোমার স্ট্র্যাটেজিটা কি হবে, তোমার সামনে গেম প্ল্যানগুলো কি হবে, এগুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে, টেনশন নেওয়ার দরকার নেই। আর এভাবেই আগাইতে থাকো, আই গেস তোমরা ভালো করতে পারবা, অ্যান্ড আমার জন্য দোয়া করবা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।